নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম টু স্বপ্নাজ ইচ্ছে। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সবাই খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন এবং সুন্দর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়ির কাঁটা দেখালাম 6:15 ঘরে, কিন্তু আবার ঘুম ভেঙেছে কটা জানেন? ঠিক 5:30টায়। কেমন যেন রাত্রে ঘুমাতে পারেনি, মানে ঘুম হচ্ছে তবুও যেন ঘুমাচ্ছি না। ভিতরে যেন একটা কেমন ছটপটানি ভাব, তাড়ার ভাব, আর টেনশন তো আছেই। হ্যাঁ, পিয়ার আজকে প্রথম কলেজ, পিয়ার তো টেনশন আছেই। তো মনে হচ্ছে যেন ওর সাথে আমারও কলেজ। আমিও যেন অত্যন্ত টেন্স হয়েছিলাম। সেই কোনো একদিন কলেজের প্রথম দিন হলে যেমন হয় না, আমার ভিতরে ঠিক তেমন কাজ করছিল। তাই তো পিয়ার আগে উঠে একদম স্নান সেরে ফ্রেশ হয়ে তারপরে দেখলাম পিয়াও ঘুম থেকে উঠে গেছে। পিয়া 6টার সময় অ্যালার্ম দিয়েছিল, তো ওই অ্যালার্ম শুনে ঘুম থেকে উঠেছে। ওকে কিন্তু আজকে ডাকতে হয়নি, অন্য সময় হলে ডাকতে হতো, কারণ ওর ভিতরেও তো একটা তাড়া আছে। ওর জীবনে মানে প্রথম কলেজের দিন, তো একটা উত্তেজনা তো ওর ভিতরেও আছে। তো ও স্নান সেরে একদম রেডি হয়ে গেল। আর কালকে রাত্রে মা জিজ্ঞাসা করছিল কি খেয়ে যাবি তোরা। আমি বলেছিলাম মা একটু আলু সিদ্ধ ডাল সিদ্ধ হলেই হবে, তবে ওটা তোমাকে করতে হবে না, আমি উঠে সকালে করে নেব। কিন্তু আমি প্রিয়ার মা হলেও আমার মা তো এখানে বর্তমান উপস্থিত না, তাই আমি সকালে উঠে ভাত মানে গরম ভাত রেঁধে খেয়ে তারপরে বেরোবো, এটা তো হতে পারে না। তো আমিও ঘুম থেকে উঠে দেখি মাও সকাল সকাল উঠে একদম আমার ওঠার আগেই ভাত ডাল সব বসিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি টেনশন শুধু আমাদের হচ্ছিল এমনটা কিন্তু নয়, মায়েরও হচ্ছিল যে সকাল সকাল যাতে ওদের দুটো করে দিতে পারি আর ওরা শান্তিতে খেয়ে বেরোতে পারে। তো যাই হোক, টেনশনটা সবার ছিল। তো দেখলেন ঘড়িতে বেরোলাম তখন 7:35। অ্যাকচুয়ালি এর আগের দিন ওরিয়েন্টেশনে যখন গেছিলাম তখন কিন্তু একটা ওয়ার টাইমে গেছিলাম। ওই 11:30টার দিকে বেরিয়েছিলাম, আর ওই 12টার দিকে মনে হয় খুব সম্ভব বাসটা ধরেছিলাম, যার জন্য ওই টাইমে না রাস্তায় অতটা জ্যামজটও ছিল না, তার সাথে বাসে অত ভিড়ও ছিল না। তো এই যে অফিস টাইমটা, এখন তো একদম বাস যে ট্রেন সমস্ত কিছু ভরা থাকে, তো তার জন্য এই টাইমে কতটা সময় লাগে আর কতটা ভিড় থাকে সেটাও দেখার ছিল। তাই হাতে একটু টাইম নিয়ে বেরিয়ে পড়লাম। আর বেরোতেই তো লোকনাথ বাবার মন্দির, তো তার জন্য ভিতরে তো যেতে পারছি না, বাইরে থেকে একটা প্রণাম ঠুকে আর বাসের জন্য ওয়েট করছিলাম। বাসটার জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ওই মিনিট 5-এর মধ্যেই চলে এসেছে। মানে ওই আমি 7:50-এর দিকে বাসটায় উঠেছিলাম, আর এইখান থেকে গিয়ে আর একটা বাসে উঠলেই ব্যাস আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে যাব। অ্যাকচুয়ালি আমার ঠিক মনে পড়ছে না যে আপনাদের আমি কোনো ভিডিওতে বলেছি কি না যে প্রিয়ার একটা এর হচ্ছে MBA করছে এটা, আর আজকে ও প্রথম কলেজে যাচ্ছে, সেটা MBA-র ক্লাসেই যাচ্ছে। এর আগে যে ও গ্রাজুয়েশন করেছে সেটা ভুবনেশ্বর থেকে করেছে এবং হোস্টেলে থেকেও করেছে। সেও একটা অন্যরকম দিন ছিল, তখনও মানে খুব কষ্টের মধ্যে আমাদের দিন কেটেছিল। কারণ কি, যেহেতু আমরা বাড়ির বাইরে থাকি, তাই বাচ্চারা সবসময় না আমাদেরকেই দেখেছে, বাড়িতে আসতো আমাদের সাথেই ঘুরতে আসতো, আবার 2 দিন থেকে অতিথির মতো আবার আমাদের সাথেই চলে যেত। তো ওরা আমাদের ছেড়ে কোনো দিন থাকেনি, আর আমরাও ওদের ছেড়ে কোনো দিন থাকিনি। আর হঠাৎ করে একদম মাসের পর মাসের জন্য ছেড়ে চলে যাওয়া সত্যিই কষ্টের বিষয় ছিল। সেদিন তো আমি খুব কেঁদেছিলাম, আর মজুমদারও সেদিন কেঁদেছিল। সেদিন প্রথম আমি ওর চোখে জল দেখেছিলাম, আর সবাইকে ফোন করে করে বলছিল, জানিস তো পিয়াকে ছেড়ে আসলাম, খুব কষ্ট লাগছে। আর আমার কথা তো ছাড়েন, আমি তো সেদিন সারাদিন কেঁদেছি, রাত্রে কেঁদেছি, তারপরে একটা সপ্তাহ পুরো কেঁদেছি, তারপর ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে গেছিলো। আর প্রিয়ারও সেদিন খুব কষ্ট হয়েছিল, প্রিয়া অনেক কাঁদছিল। রাত্রে যখন ফোন করেও বলছিল না মামি ভয় করছে, ভালো লাগছে না, কারণ ও যে মানে ওর যে হোস্টেলের রুমটা ছিল সেখানে আর একজন পার্টনার থাকার কথা, সে তখনও এসে পৌঁছায়নি। তো সেদিন ও একা হয়ে গেছিলো, কিন্তু পরে যদিও সেটা মেকআপ হয়ে গেছিলো। ওর যে অন্য সিনিয়ররা ছিল তারা ওকে ডেকে নিয়ে তাদের সাথে ওকে রেখেছিল। তো এই দিক থেকে একদিকে ভালো, অনেক হোস্টেলে যেমন র্যাগিং হয়, ওর হোস্টেলটা এদিক থেকে অনেকটাই ভালো ছিল। তো যাই হোক, সেদিন তো একটা আলাদা দিন ছিল, সেদিন কেটে গেছে। আর আজকে একটা আলাদা দিন। গ্রাজুয়েশন করেছিল তখন ওকে আমি হোস্টেলে রেখে এসেছিলাম, তারপরে ও ওর মতো করে কলেজ করেছে, ছুটি হলে বাড়ি চলে এসেছে, সেটা একটা আলাদা রকম ছিল। কিন্তু এই যে MBA-তে ভর্তি হলো, এটা হচ্ছে ওর কলেজ দেখার থেকে, অ্যাডমিশন থেকে, তারপরে ওরিয়েন্টেশন সব কিছুতেই আমি ছিলাম। আর আজ ওর প্রথম দিন, সেটাতেও আমি আছি। তো আমার একটা অনুভূতি আলাদা ওর সাথে, আমার যেন মনে হচ্ছে আমি যেন ওর সাথে MBA কলেজটা কমপ্লিট করছি। তো যাই হোক, এই MBA 2 বছর ওর কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বছর।
কেন বলুন তো, ওর হয়তো পড়াশুনোর এইটা শেষ ধাপ। হয়তো আপনারা ভাবছেন কেন MBA এর পরে কি আর কোনো পড়াশুনো করা যায় না? হ্যাঁ যায়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমাদের সন্তানদের কতটা সময় দিই বলুন তো নিজের পায়ে দাঁড়াবার জন্য বা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য? অ্যাকচুয়ালি আমি হয়তো একটুখানি ভুলই বললাম, সন্তান না বলে বলা উচিত মেয়ে সন্তানদের। অ্যাকচুয়ালি এমনভাবে বলা উচিত যে আমরা আমাদের মেয়ে সন্তানদের নিজের পায়ে দাঁড়াবার জন্য ঠিক কতটা সময় দিই বা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য ঠিক কতটা সময় দিই। একটা ছেলেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তাদের হাতে আনলিমিটেড সময় থাকে, এক্সেপ্ট ওই 1-2% ছাড়া। আমরা কিন্তু মানে তাদেরকে বলি না যে এই ধরো এইচএস হয়ে গেছে, এবার পড়াশুনো হবে না, এবার চলো বিয়েটা সেরে নাও। কিংবা এও বলি না যে গ্র্যাজুয়েশন হয়ে গেছে, এবার যেভাবে হোক একটা চাকরি জোগাড় করে নাও, আর না হলে বিয়ের পিঁড়িতে বসে পড়ো। কিন্তু একটা মেয়েকে সবসময় একটা নির্দিষ্ট পিরিয়ড বা একটা নির্দিষ্ট সময় তাদের হাতে ধরে দিই, এক্সেপ্ট 1-2% ছাড়া। আমি এই যদি খুব বেশি না 2-4 বছর এগিয়ে যাই, তাহলে কিন্তু দেখতে পাবো আগে মেয়েরা ওই মাধ্যমিক পাশ করলেই বলতো যাক চলো অনেক পড়াশুনো হয়েছে, এবার বিয়েটা সেরে নাও। কিংবা তার 1-2 বছর পরে হলো কি যে 12 ক্লাসটা পড়া হয়ে গেছে, মানে আমরা বাবা মা বলি চলো মানে বিয়ে হলে বাচ্চা কাচ্চা হলে তার পড়াশুনোও করাতে পারবে আর সংসারটাও চালিয়ে নিতে পারবে, এর থেকে বেশি আর পড়াশুনো করার দরকার নেই। আর হয়তো বা এখন বড়জোর আমরা গ্র্যাজুয়েশনটা করতে দিই, কিন্তু গ্র্যাজুয়েশনের পরে ওরা যে নিজে কিছুদিন হাতে টাইম পাবে কিছু করে দেখাবার জন্য বা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, সেটা কিন্তু আমরা দিই না। বলি যে হয়ে গেছে, নাও চাকরি বাকরি পেলে না, এবার আসল কাজটা সেরে নাও। মানে বিয়েটা আমরা মনে করি একটা মেয়ের জীবনের সবথেকে আসল কাজ। দেখুন আবার কিন্তু বলবেন না যে এই তো কি বলছেন আপনি, কত মেয়েরা ইঞ্জিনিয়ার হচ্ছে, ডক্টর হচ্ছে, পাইলট হচ্ছে, তো আপনি কি এদিকে দেখতে পান না? অ্যাকচুয়ালি এ না শুধুমাত্র 1-2%, আর তার পিছনে দেখবেন গিয়ে কত কাহিনী আছে। হয়তো কোনো মেয়ে জেদ করে করেছে, নইলে কোনো মেয়ে অনেক কিছু তার জন্য তাদের স্যাক্রিফাইস করতে হয়েছে, কিছু না কিছু কারণের জন্য তারা এটা করতে পেরেছে। আমাদের সমাজ বা আমরা কিন্তু সহজেই তাদেরকে মানে মেয়েদেরকে ইন্ডিপেন্ডেন্ট হতে দিই না। বলতে গেলে অনেকেরই আজকে এই কলেজের প্রথম দিন, মানে যারা গ্র্যাজুয়েশন করছে তাদেরও, যারা MBA করছে তাদেরও। তো প্রচুর বাচ্চা এসে মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর ওনারা গেট থেকে অনেকে দাঁড়িয়ে আছে যারা ওনাদের হেল্প করছে যে কোন ক্লাসটা কোন বিল্ডিংয়ে বা কোন ফ্লোরে হচ্ছে সেটা বলে দিচ্ছে আর শুনছে। তো আসার পরে তো বাইরে দেখলাম অনেক দাঁড়িয়ে আছে, আর তারপর ভিতরে ঢুকতেই ওকে জিজ্ঞাসা করলো কোন ক্লাস, ও রুটিন দেখলো, দেখে কোন ফ্লোর, ও 3rd ফ্লোরে আজকে মানে ক্লাস, ওকে 3rd ফ্লোর যেতে বললো। আর আমাকে বললো গার্জিয়ান ওপরে অ্যালাউ নেই। যদিও আমি জিজ্ঞাসা করলাম যে আমি ওপরে একটুখানি যেতে পারি কি না, ওর ক্লাসরুমটা দেখতে পারি কি না, বললো না আপনারা সাইডে রেস্ট রুম আছেন ওখানে চলে যান, গিয়ে ওয়েট করুন। তো আমি আস্তে আস্তেও দেখলাম যে অনেক বাচ্চা লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে, সবাই মানে এক এক করে যাচ্ছে আর কি, ওরা বলে দিচ্ছে কোন ফ্লোরে যেতে হবে আর ওরা যাচ্ছে। আর এখানে আসার পরে দেখি না 2-1 গার্জিয়ান বসে আছে। আমি যখন হাসছিলাম তখন ভাবছিলাম যে আমি তো যাচ্ছি, আমি একা গিয়ে কি করব, কোথায় বসবো। তো ভেবেছিলাম যাই, ওখানে যাই, তারপরে পরিস্থিতি দেখে সমস্ত কিছু ঠিক করে নেব। কিন্তু পরপর দেখলাম আমি একা না, তাদের বাচ্চাদের নিয়ে কিন্তু অনেক বাবা মা এসেছেন, যারা অনেকটা দূর দূর থেকে আসছেন তাদের গার্জিয়ানরা বেশি এসছেন। আর ধীরে ধীরে অনেক গার্জিয়ান হয়ে গেছে। তারপরে তো একদম বোর ফিল হচ্ছিল না, সবার সাথে গল্প করছিলাম যে কারা কোথার থেকে এসেছে। তাতে কি বলুন তো, যখন শুনছিলাম যে হ্যাঁ একটু দূর থেকে কেউ আসছে, তখন কিন্তু আমার সাহসও একটু বাড়ছিল। আর আমি ভাবছিলাম পিয়ার সাথেও গল্প করব, তাহলে পিয়াও ভাববে যে না আমি একা শুধু একটুখানি দূর থেকে আসছি না, আরও অনেক বাচ্চা আছে যারা অনেক দূর থেকে বাসে, ট্রেনে, অটোতে, টোটোতে করে কলেজে পৌঁছাচ্ছে। মানে হাতে অনেকটা টাইম নিয়ে বেরোতে হচ্ছে, কেউ তো 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকমভাবে আসছে। এটা তো সেক্টর 5। আর কেউ কেউ আসছে কোথা থেকে জানেন, ভদ্রেশ্বর, শেওড়াফুলি, শ্রীরামপুর, সাঁতরাগাছি, তারপরে সোদপুর, এইসব জায়গা থেকে আসছে, বালি। তো এইসব শুনে কি বলুন তো আমারও মনে একটুখানি ভালো লাগছিল যে না একা ও আসছে না, আরও অনেকে আসছে। যাই হোক, কথা বলতে বলতে অনেকের সাথে কিন্তু খুব ভালো পরিচয় হয়ে গেছে, আর বলতে গেলে এই কয়েক ঘন্টার মধ্যে খুব ভালো বন্ধু হয়ে গেছে। তো অনেকক্ষণ বসে আছি বলে ভাবলাম যে চলো
গিয়ে একটুখানি কিছু খেয়ে নিই। তো গিয়ে একটু কফি আর স্যান্ডউইচ খেলাম, খেয়ে এসে ফের আবার গল্প করতে বসে পড়েছি। তো বেশ সময়টা ভালোই কাটছে আর কি, বোরিং ফিল হচ্ছে না। আর মাঝে মাঝে প্রিয়াকেও ফোন করছি, ওর ক্লাস হচ্ছে না, ওর একটানা ক্লাস হচ্ছে, মাঝখানে ওই 2-5 মিনিটের রেস্ট ছিল। আর তারপরে কিন্তু প্রিয়া বেশ আর একটা ক্লাস হওয়ার পরে আধা ঘন্টা রেস্ট ছিল। তখন কি হলো, প্রিয়াকে ডেকে নিলাম, কারণ আজকে তোর জন্য টিফিন আনা হয়নি। তো বললাম আয়। তো এখানে স্যান্ডউইচ ছিল না, একটুখানি ম্যাগি, গরম গরম চিজ ম্যাগি বললো খাবো। তো নিতে নিতে এমন টাইম হয়ে গেল যে মেয়েটা আর খেতে পারলো না, জানেন তো। 1 চামচ নিল, আর খুব গরম তো, আর এদিকে 1:30টাও বেজে গেছে। বললাম আমি ক্লাস শুরু হয়ে যাবে। তো খাবারটা রেখে চলে গেল, মনটাও অতটা ভালো লাগলো না, সেইভাবে খেতে পারিনি। আর তারপরে খাবারটাকে ঢেকে রাখলাম যে ঠিক আছে, ও পরে এসে যখন ছুটি হবে এসে খাবে। আর তারপরে না আমরা পাশে একটা পার্কে চলে এসেছি। খুব সুন্দর একটা ছোট্ট পার্ক আছে, এখানে বসে অনেকটা টাইম কাটানো যাবে। আর কিছু মানুষের সাথে সত্যি এত সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে আর পরিচয় হয়ে গেছে যে সময়টা আর মানে বোর ফিল হচ্ছে না, ভালোই কেটে যাচ্ছে। তো আমরা পার্কে এসে বেশ অনেকক্ষণ গল্প করলাম, ঘুরলাম ফিরলাম। জায়গাটা খুব সুন্দর না, ছোট্ট একটা মানে ছাউনি দেওয়া আছে, যেখানে বসার চেয়ারও আছে। বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই। আর মাঠটা দেখুন একদম সবুজ ঘাসে ভরা, খালি পায়ে এখানে কিছুক্ষণ হেঁটে নিলেও কোনো অসুবিধা হবে না, শরীর চর্চাও হয়ে যাবে। আর তার সাথে সাথে না দূরে একটা গাছ আছে, গাছটার তলাও বেশ সিমেন্ট করা আছে, সেখানেও বসা যাবে। মানে রোদ্দুর ঝড় বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না, এইখানে এসে অনেকটা সময় কাটানো যাবে। অ্যাকচুয়ালি কলেজে যে গার্জিয়ানদের কতদিন অ্যালাও করবে সেটা জানা নেই, তবে অ্যালাও না করলে এইখানে এসে বেশ সারাদিন টাইমটা কিন্তু খুব ভালোভাবে কেটে যাবে। তো যাই হোক, ওখানে বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে আবার বেরিয়ে এসেছি, যে সামনেটাও একটু দেখবো। মানে কলেজের চারিধারটা একটু ঘুরে দেখছি যে কোন দিক থেকে কি আছে, বাচ্চাদেরও দেখিয়ে দেবো যাতে ওদের সুবিধা হয়। তো তার জন্য বেরিয়ে আসলাম। আমি প্রথমে যে কথাটা শুরু করেছিলাম না, সেটা শেষ না করে অন্যদিকে চলে গেছিলাম, কিন্তু কথাটা আমি শেষ করতে চাই। আচ্ছা, আমার ভিডিও যারা দেখছেন তাদের ঘরে অনেকের নিশ্চয়ই কন্যা সন্তান আছে, কিংবা সেটাও ছেড়ে দিন, অনেকেই মানে যারা আমার ভিডিও দেখে তাদের অনেকেই কিন্তু কারুর না কারুর কন্যা সন্তান না। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছা করে, সত্যি করে বলবেন তো, আপনার সেই মেয়েটা কিংবা আপনি আপনার কেরিয়ার করতে বা পড়াশুনো করতে কতটা সময় পেয়েছেন হাতে, বা কতটা স্বাধীনতা পেয়েছেন পড়াশুনো করার জন্য? কখনো না কখনো আপনার মেয়েটাকে বলেছেন কিংবা আপনাকে বলা হয়েছে যে চলো অনেক পড়াশুনো হলো, এবার হয় কিছু একটা করো, নাইলে বিয়ের পুরীতে বসে পড়ো। আরে আমি নিজেই আমার মেয়েকে সময় দিইনি। হয়তো বলবেন কিভাবে, এই তো আপনার মেয়ে পড়ছে। সত্যি বলছি, প্রিয়া যখন মানে ফাইনাল সেমিস্টার দিয়ে বাড়ি আসলো, তখন 1 সপ্তাহ যেতে না যেতে মজুমদার কেমন যেন অস্থির হয়ে পড়েছিল। প্রিয়াকে বলতে শুরু করলো, কি করবি প্রিয়া এবার? প্রিয়া তখন বলেছিল, এই একটা চাকরির ইন্টারভিউয়ের দেখছি, ইন্টারভিউ হবে, একটা চাকরি বাকরি করব, আর না যতদিন না আমি MBA-র অ্যাডমিশন নিচ্ছি। কিন্তু প্রত্যেক দিন সকাল সন্ধে এই নিয়েই কিন্তু আমাদের বাড়িতে কথা বলা শুরু হলো। ওর বাবা তো একদিন প্রিয়াকে বলেই বসলো, চল একটা ভালো করে প্রোফাইল বানিয়ে দে, আমি আপলোড করি। অ্যাকচুয়ালি এই প্রোফাইলটা কিন্তু কোনো চাকরি ক্ষেত্রে জমা দেওয়ার জন্য না, এটা হচ্ছে ওই যে আছে না shadi.com, এইসব প্রোফাইলে জমা দেওয়ার জন্য। আমাদের মেয়েদের তো চাকরি করতে গেলে ইন্টারভিউ দিতে হয়, তার আগে বায়োডাটা জমা দিতে হয়। তাছাড়াও যখন বিয়ে করতে যেতে হয় তখনও ইন্টারভিউ দিতে হয়, তার আগে বায়োডাটা জমা দিতে হয়। তো যাই হোক, মজুমদার বলল যে একটা প্রোফাইল বানা, আমি ওটাকে আপলোড করি, তারপরে একটা ভালো পাত্র দেখে তোকে পাত্রস্থ করি, আর তারপরে আমি তোকে কিছু টাকা দেবো, তুই ব্যবসা করিস। এই কথাটা শুনে আমি মজুমদারকে বলেছিলাম যে কি বলছো তুমি এটা? ও তো সবসময় পড়াশুনো করতে চায়, তুমি বিয়ে দেওয়ার কথা বলছো এক্ষুনি। তখন মজুমদার আমাকে বলেছিল, দেখো আমার শরীরের অবস্থা ভালো না, যখন তখন আমার যা কিছু হয়ে যেতে পারে, তখন তুমি এদের দুজনকে নিয়ে খুব খারাপ অবস্থায় পড়বে, জানো তো। তার থেকে আমি যদি থাকতে থাকতে একটা মেয়েকে অন্তত বিয়ে দিয়ে যেতে পারি, তবে একটা দায়িত্ব থেকে আমি মুক্তি হতে পারবো, একটু নিশ্চিন্ত হতে পারবো। এই কথা শোনার পরে আমি যে কিছু ভাবনা চিন্তা করব সেটার মধ্যে কিন্তু আমি ছিলাম না, সেই চেতনার মধ্যেই ছিলাম না। আর আশেপাশের কিছু মানুষ কিংবা আমার কিছু আত্মীয় স্বজন মজুমদারের এই অবস্থা দেখে একই কথা বলতে শুরু করলো। তখন আমি কোনো চিন্তা ভাবনা না করেই এই একই স্রোতে গা ভাসাতে শুরু করলাম। তখন আমিও মজুমদারের সাথে প্রিয়াকে বিয়ের জন্য বলতে শুরু করলাম।
তখন থেকে সন্ধ্যে সকাল বেশ আমার বাড়িতে অশান্তি শুরু হতো। যতবার ওর বাবা আর আমি এই কথা ওকে বলতাম ততবার প্রিয়া জেদ করতো, বলতো না তোমরা যতই বলো না কেন আমি এখন বিয়ে করব না, আগে MBA কমপ্লিট করব, নিজের কেরিয়ার তৈরি করব, নিজে পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে বা যা কিছু দেবে তারপরে দেখা যাবে। হ্যাঁ, কিন্তু আমরা কি সোনার পাত্র? তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা কথা বলতে পারি, আমরা না একটু উন্নত ধরনের খারাপ বাবা মা ছিলাম। এই কথাটা শুনে হয়তো আপনারা হাসছেন। উন্নত ধরনের খারাপ বাবা মা আবার কি হয় না? অ্যাকচুয়ালি অনেক বাবা মা আছে যারা বাচ্চার কাছে কোনো অনুমতি না নিয়েই নিজের ইচ্ছা মতো বাচ্চাকে এই কাঠগড়ায় বলি কাঠে মাথা দিয়ে দেয়। কিন্তু আমরা আবার কি বাচ্চার অনুমতি পাওয়ার জন্য আর্জি পেশ করছিলাম যে ও একবার বলে হ্যাঁ, তাহলেই আমরা আমাদের এই কাঠগড়া সাজ সরঞ্জাম সমস্ত কিছু শুরু করে দিই, এই যে বলি কাঠে মাথা দেবার জন্য সমস্ত কাজ শুরু করে দিই। সেই জন্য বললাম যে আমরা একটুখানি উন্নত ধরনের খারাপ বাবা মা ছিলাম। কিন্তু প্রিয়া না ওর লক্ষ্য থেকে কখনো ভ্রষ্ট হয়নি, ওর লক্ষ্য স্থির ছিল। আমরা হাজার চেষ্টা করেও ওকে ওর লক্ষ্য থেকে টলাতে পারিনি। আসলে আমরাও তো এই মানসিকতায় বড় হয়েছি না, যে মেয়ে সন্তান জন্ম নিয়েছে মানেই তার জীবনের মেন উদ্দেশ্য পরের বাড়ি যাওয়া। সে যতই লেখাপড়া ভালো করুক, সে যতই বড় চাকরি করুক, তার জীবন ধন্য বা সফল তখনই হবে যখন সে বিয়ে করে অন্যের বাড়ি যাবে। আর বাবা মার স্বপ্ন তখনই পূরণ হবে যখন বাবা মা তাকে একটা ভালো পাত্রস্থ করে দিয়ে নিশ্চিন্তে বাড়িতে বসতে পারবে। আসলে আমরা জানেন তো, যতই শিক্ষিত ফ্যামিলির থেকে হই না কেন কিংবা যত বড়ই আধুনিক হই না কেন, আমরা কিন্তু এই চিন্তাভাবনার বাইরে যেতে পারবো না। কারণ আমরা তো এই চিন্তাভাবনার শিকড় থেকেই আমাদের জন্ম। তাই আমাদের মানসিকতা আর কত বড় হবে বলুন? এইভাবে তো আমি, আমার দিদি, আমার এই পোড়া দেশের হাজার হাজার মেয়েরা নিজের স্বপ্নটাকে গলা চেপে মেরেছে। আর আমরা নিজেদের জন্য কোনো স্ট্যান্ড নিতে পারিনি। আমি তো নিজের জন্য নিতেই পারিনি কোনো দিন। কিন্তু আমার মেয়ে প্রিয়া, ও কিন্তু পেরেছে, ও কিন্তু লড়াই করেছে, ও কিন্তু ওর লক্ষ্যটাকে স্থির রেখেছে। আর সেদিন যখন চরম অশান্তি হলো তখন না ওর রাগটা ও আমার প্রিয় চায়ের মগটার উপরে মিটিয়েছিল। ওর হাতের ধারে ছিল আমার মগটা, আর তখনই এইসব কথা হচ্ছিল। তখন আমার মগটাকে তুলে ও মাটিতে জোরে ছুঁড়ে আছড়ে মেরেছিল আর কাঁদতে কাঁদতে বলেছিল, তোমরা যদি পড়াতে না পারবে তাহলে আমাকে বলে দাও, আমি তো গ্রাজুয়েশন করেছি, ছোটোখাটো একটা চাকরি জোগাড় করে নেব, তারপরে আমি আমার নিজের পড়ার খরচা নিজে জোগাড় করে আমি MBA অবশ্যই কমপ্লিট করব। তারপর কিন্তু কাঁদতে কাঁদতে ঘরে চলে গেছিলো, ঘরের দরজা দিয়ে অনেক কাঁদছিল। তখন আমরা দুজন একদম নিস্তব্ধ হয়ে গেছিলাম ওর এইরকম কান্না, এরকম কথা শুনে। অ্যাকচুয়ালি কি জানেন, আমরাও চাই ও নিজের পায়ে দাঁড়াক, কিন্তু মজুমদারের অসুস্থতার কারণে পরিস্থিতি এতটাই বিগড়েছিল যে তখন আমরা না ওর কথা ভাবিনি, আমরা আমাদের কথা ভাবছিলাম। আমরা কেমনভাবে সমস্ত দায়িত্ব থেকে মুক্ত পাবো সেটা কিন্তু আমরা পরে বুঝেছিলাম। খুব কাঁদছিল দেখে আমি যখন ওর কাছে গেছিলাম তখন ও কাঁদতে কাঁদতে আমাকে বলেছিল, মা তুমি যে আমাকে বুঝবে না সেটা আমি কোনো দিনই বুঝতে পারিনি, কারণ তোমার তো অনেক স্বপ্ন পূরণ হয়নি, তুমিও তো সারা জীবন সেই হাউস ওয়াইফ হয়ে থেকে গেলে, কি পেলে? জানি বাবা তোমার সব প্রয়োজন মেটায়, কিন্তু তবুও যখন তুমি কোনো কিছুর জন্য বাবার কাছে হাত পাতো তখন কি তোমার কোনো আত্মসম্মানে লাগে না? কোনো না কোনো দিন বাবা কি এ নিয়ে তোমাকে কোনো কথা শোনায়নি? সেদিন কি তোমার খারাপ লাগেনি? সেদিন তোমার কি মনে হয়নি যে আজ যদি আমি একটু আত্মনির্ভর হতাম, নিজের পায়ে দাঁড়াতাম, তাহলে আমার দিনগুলো হয়তো অন্য রকম হতো? আরও অনেক কথা বলেছিল মা, শুধু কেরিয়ার গড়ার অধিকার কি শুধু ছেলেদেরই থাকবে? কোনো দিন কি মেয়েদের এটা অধিকার হয়ে উঠবে না? কেরিয়ার গড়ার জন্য আমাকে কি সত্যি এত লড়াই করতে হবে? আমার যদি একটা ভাই থাকতো তাহলে কি আমার মতো এরকম চোখের জল ফেলতে হতো তার নিজের কেরিয়ার গড়ার জন্য? এই সমস্ত কিছু কথা শোনার পরে না সত্যি বলছি আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। আমার তখন নিজের প্রতি লজ্জা হচ্ছিল। যে জীবনটা আমি দুঃস্বপ্নেও কখনো দেখিনি, যে জীবনটা পাওয়ার জন্য আজও আমি স্বপ্ন দেখি, যে জীবনটার জন্য আজও আমি আফসোস করি, সেই জীবনটার জন্য আমি আমার নিজের সন্তানকে ফোর্স করছিলাম, সারা জীবন সেই জীবন কাটাতে বাধ্য করছিলাম। সেদিন মজুমদারের সাথে কথা বলেছিলাম, দেখো মেয়েকে পড়াবো। মজুমদার বলেছিল, ঠিক আছে, যেটা ভালো বোঝো সেটা করো, আমি তো কোথাও যেতে পারবো না, তুমি যদি পারো তা ওকে ঠিক জায়গায় পড়াতে, ঠিক জায়গায় নিয়ে যেতে, তাহলে করো। সেদিন প্রিয়াকে এসে বলেছিলাম, চল প্রিয়া, কোন কলেজে পড়বি সার্চ কর, আমি যদি তোকে পড়াতে নাও পারি তবুও তুই লোন নিয়ে পড়াশুনো করবি,
তবুও তুই পড়বি। তবে হ্যাঁ, এমন কলেজে দেখিস যেখানে তোর ফিউচারও সিকিউর থাকে আর আমিও তোর সাথে সবসময় যোগাযোগ রাখতে পারি। তারপর তো প্রিয়া অনেক কলেজ সার্চ করেছে, অনেক কিছু দেখাশোনা করেছে, ব্যাঙ্গালোর পর্যন্ত দেখেছিল, কিন্তু সবাই আলোচনা করে এটাই আশা হলো, কারণ ব্যাঙ্গালোরের ব্যাপারটা কি বলুন তো, একটা পয়সার ব্যাপারও আছে, তারপর অনেকটা দূর, হয়তো আমি সেইভাবে ম্যানেজ করতে পারতাম না। তাই প্রিয়াই ডিসিশন নিল যে ও কলকাতা থেকেই পড়াশুনো করবে, কারণ ওখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, তো কিছু অসুবিধা হলেও ওখানে ওরাও দেখতে পারবে একটু। তো এই কলেজটা অনেকের মাধ্যমে জানা গেছিলো। প্রথমে তো আমার ভাই বলেছিল, তারপর ধীরে ধীরে আমার আরও দুটো বোন মৌরিতা, প্রিয়া, এদের সহযোগিতায় এই কলেজটায় গিয়ে মার্চ মাসে গিয়ে ওকে আমি অ্যাডমিশন করে এসেছিলাম। তারপরে এই আবার এখানে এসেছিলাম ওর ওরিয়েন্টেশনের জন্য। আর আজকে তো ওর কলেজের প্রথম দিন, আর এই প্রথম দিনটা যখন ওর সাথে ওর হাত ধরে হেঁটে যাচ্ছে না, তখন আমার মনে মনে কী অনুভব হচ্ছে জানেন? মনে হচ্ছে প্রিয়া একটা লড়াই লড়েছিল ওর নিজের জন্য, আর সেই লড়াইয়ে ও আজকের জয়ী হয়েছে, আর ওর সেই লড়াইয়ের সাথে সাথ দিয়ে আমি কিন্তু আমার অনেকটা স্বপ্নকে পূরণ করতে পেরেছি। অ্যাকচুয়ালি কী জানেন, আমরাই গোড়ায় গলত করে ফেলি। আমরা আমাদের মেয়েদের ছোটোর থেকে শিখিয়েছি, জোরে কথা বলো না, জোরে হেসো না, গলা ছেড়ে গান করো না, নিজের জন্য ভেবো না, অন্যের জন্য ভাবো, নিজেকে স্যাক্রিফাইস করে অন্যকে খুশি করো। কোনোদিন কিন্তু ওদের এই কথাটা শেখায়নি যে নিজের জন্য একটু ভাবো, নিজে আনন্দে খুশিতে বাঁচো, নিজে কিছু করো, নিজে আত্মনির্ভর হও, নিজের অ্যাচিভমেন্টকে, নিজের সাকসেসকে একটু এনজয় করো, ওগুলোকে অনুভব করো। এগুলো কিচ্ছু আমরা কোনো দিন আমার মেয়েদের শেখাইনি। তাই তো ওরা নিজেদের অধিকারের লড়াইটাও লড়তে পারে না। কিন্তু প্রিয়া নিজের কথা ভেবেছিল, নিজের লড়েছে এবং পেরেছে। বললাম এরপরে কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু আজকের লড়াইটা তো লড়তে পেরেছে, সেটাই আমার কাছে অনেক। যাই হোক, আজকে যদি না আমি আরজিকারের ঘটনাটা সম্পর্কে কোনো কিছু না বলি, তাহলে হয়তো আমার ভিডিওটা একদম অসম্পূর্ণ থেকে যাবে। আমি এই ঘটনাটার জন্য না তীব্র ধিক্কার জানাই, কারণ আমি দুটো মেয়ে সন্তানের মা। আজকে আমি নিজে চাই আমার মেয়েরা আত্মনির্ভর হোক, কিছু করুক। তো তাদের করতে গেলে তো ঘরের বাইরে যেতে হবে না, কিন্তু বাইরে গেলে তারা যে বাইরে সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে, সেটা কিন্তু আমি জানি না। আর তারা থাকবে কি না সুস্থ বা সুরক্ষিত, এই উত্তরটা আমি কার কাছে পাবো? কার কাছে জিজ্ঞাসা করলে আমাকে ঠিক উত্তরটা দিতে পারবে বলুন তো? আমরা কোন সমাজে বাস করছি? অ্যাকচুয়ালি সত্যিকারে আমরা কোনো সমাজে বাস করছি তো, না কোনো জঙ্গলে হিংস্র পশু জানোয়ারদের মধ্যে বাস করছি? এই যে নররূপী পিশাচগুলোকে কি করে চেনা যাবে? যারা মানুষের মুখোশ পরে সবার মধ্যে বাস করে, তাদেরকে কি করে চিহ্নিত করব আমরা? তাহলে কি এবার থেকে আমার মেয়েদের হাতে পড়াশোনার জন্য খাতা কলম না দিয়ে তাদের আত্মরক্ষার জন্য ঢাল তরোয়াল দিয়ে বাইরে বার করব? নাকি আমরা মায়েরা পুত্র সন্তান জন্ম দিতে ভুলে যাব? কোনটা করলে আজকে স্বাধীন দেশে থেকে নারীরা স্বাধীনভাবে বাঁচতে পারবে? কেন আজও নারীদের এতটা কষ্ট ঝেলতে হয়? কেন আজও তাদের মৃত্যুটা এতটা ভয়ানক হয়?